হ্যালো শ্রোতা বন্ধুরা, গল্প আনলিমিটেড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখে জানানোর জন্য অনুরোধ রইল। আর সেই সাথে আপনাদের পছন্দের যে কোনো বইয়ের নাম লিখে জানালে আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের বইগুলি আমাদের চ্যানেলে রাখতে। কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে আমাদেরকে উৎসাহিত করুন। আজ থাকছে মাসুদ রানা সিরিজের আমি সোহানা প্রথম খণ্ড গল্পটির দ্বিতীয় পর্ব। অসহায় রাগে এখনও কাঁপছে রানা, হাঁপিয়ে উঠেছে। দেখল বালির উপর দিয়ে মেয়েটাকে টেনে পানির দিকে নিয়ে যাচ্ছে লোকটা। মেয়েটার মাথা পানির নিচে চেপে ধরল সে। তার মানে দুর্ঘটনা বলে চালানো হবে। ডুবে মারা গেছে। নীল ও সাদা বোটটা একসময় পাওয়া যাবে অল্প পানিতে নোঙর ফেলে আছে কোথাও। লাশটা যদি আদৌ পাওয়া যায়, ফুসফুসে থাকবে পানি, আঘাতের কোনো চিহ্নই থাকবে না। কিন্তু লোক দুজন কারা? এলো কোত্থেকে? কীভাবেই বা এলো? তাড়াতাড়ি বাইনোকুলার ঘোরালো রানা। ঠান্ডা মাথায় নিপুণ দক্ষতার সাথে খুন করা হচ্ছে মেয়েটাকে। দেখতে গিয়ে প্রথম মেয়েটার কথা মুহূর্তের জন্যে ভুলে গিয়েছিল ও। ইচ্ছে হলো চিৎকার করে। ওদের কুকর্মের সাক্ষী আছে জানলে হয়তো মেয়েটাকে ছেড়ে পালাবে ওরা। কিন্তু সঙ্গে সঙ্গে চিন্তাটা বাতিল করে দিল। একটানা বাতাস লাগছে ওর মুখে। চিৎকার করলেও ওদের কানে তা পৌঁছবে না। প্রথম লোকটা এখনও ধরে আছে তাকে। ব্যথায় কষ্ট পাচ্ছে মেয়েটা। তাকেও কি খুন করবে ওরা? সেরকম ইচ্ছে থাকলে একজন একজন করে কেন? এসব প্রশ্ন না তুলে চেষ্টা করা উচিত ওদের কাছে পৌঁছনোর। বাইনোকুলার নামিয়ে নেবে রানা। আকস্মিক একটা নড়াচড়া লক্ষ্য করে স্থির হয়ে গেল ও। মেয়েটা কিছু একটা করেছে। সম্ভবত পা ছুঁড়েছে পিছন দিকে। ভাগ্য ভালো, লোকটার শরীরের স্পর্শকাতর জায়গায় লেগেছে। তা না হলে তলপেটের নিচেটা দুহাতে চেপে ধরে ওভাবে বসে পড়ত না। মেয়েটা মুক্ত, ছুটছে সে। ধীরে ধীরে সিধে হলো লোকটা। ব্যথায় কুঁচকে আছে হিংস্র মুখ। তবু মেয়েটাকে ধাওয়া করল সে, সঙ্গীর মতোই। সেও একটা শোল্ডার হোলস্টার পরে আছে। একই টাইপের চেহারা দুজনের, নির্দয়, পাষণ্ড। মেয়েটার উপর ফোকাস স্থির করল রানা। সাবাস, ছুট লাগা, আরও জোরে। নিজের অজান্তে মরিয়া হয়ে ভিড় করে উঠল রানা। চলে আয় এদিকে। মেয়েটার মুখ পরিষ্কার দেখতে পাচ্ছে এখন। বয়স খুব কম, 18 কি 19। ভয়ে ভাঁজ খেয়ে আছে মুখের চামড়া। দৌড়াবার প্রাণপণ চেষ্টায় সরু হয়ে আছে মুখ, যেন শীষ দিচ্ছে। আরও অদ্ভুত ব্যাপার, ছোটার মধ্যে থাকলেও হাত দুটো নিচের সামনে পুরোপুরি লম্বা করে রেখেছে সে। একটু কোনাকুনিভাবে সাগর থেকে দূরে সরে আসছে। তার সামনে বালির বিস্তৃতি, তবে খানিকটা দূরে নিচু পাঁচিলের মতো উঁচু হয়ে আছে পাথর। রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে রানা। পাথরটার কাছে এসেও মেয়েটা তার ছোটার গতি কমালো না। রানা বুঝল লাফ দিয়ে পেরিয়ে আসবে। কিন্তু একেবারে শেষ মুহূর্তেও লাফ দেওয়ার কোনো লক্ষণ তার মধ্যে দেখা গেল না। সে যেন পাথরের নিচু পাঁচিলটা দেখতেই পায়নি। পাঁচিলটা চওড়া, লাফ দিলে উপরে উঠতে পারত, টপকাতে পারত না। টপকাতে হলে আরও একটা বা দুটো লাফ দেওয়ার দরকার। পাঁচিলের অস্তিত্ব টের পেয়ে সেটাকে এড়াবার চেষ্টা করল মেয়েটা, কিন্তু এখন আর সম্ভব নয়। শরীরটা শুধু ঘুরল। পাঁচিলে পা লেগে পড়ে গেল সে। মাত্র 1 সেকেন্ড, তারপরই আবার সিধে হলো সে। ছুটতে শুরু করলো। ইয়াল্লা! আটকে রাখা দম ছাড়ল রানা। দু চোখে অবিশ্বাস। মেয়েটা আবার ছুটছে বটে, কিন্তু দাঁড়াবার পর দিগ্ভ্রান্ত হয়ে পড়েছে সে। জানে না কোন দিকে যাচ্ছে। সর্বনাশ! আটকে উঠল রানা। সরাসরি খুনিটার দিকে চলে মেয়েটা। এবারও লোকটার উপস্থিতি একেবারে শেষ মুহূর্তের আগে টের পেল না সে। আগের মতোই হাত দুটো সামনে লম্বা করা। লোকটা এখন আর ছুটছে না, স্থির দাঁড়িয়ে আছে সে। আলিঙ্গন করার জন্যে সামনে মেলে ধরেছে হাত দুটো। মাংসল প্রকাণ্ড মুখে নিঃশব্দ হাসি ফুটছে। পরিষ্কার দেখতে পেল রানা।
সরাসরি লোকটার বাহুর ভিতরে ঢুকে পড়ল মেয়েটা। ক্ষিপ্র প্রতিক্রিয়া হলো। শরীরটা মুচড়ে বেরিয়ে আসার চেষ্টা করলো বন্ধন থেকে, কিন্তু তার কাঁধ শক্ত করে ধরে ফেলল লোকটা। পর মুহূর্তে দুজনেই পড়ে গেল বালির উপর। হাত পা ছুঁড়ে ধস্তাধস্তি করছে মেয়েটা। শরীরের উপর থেকে লোকটাকে সরাবার ব্যর্থ চেষ্টা করছে। ওদের দিকে ছুটে আসছে লোকটার সঙ্গী। চিৎকার করে কি যেন বলল সে। মেয়েটার উপর থেকে হঠাৎ নেমে পড়ল প্রথম লোকটা। তারপর হাতের কিনারা দিয়ে প্রচণ্ড একটা কোপ মারল তার ঘাড়ের পাশে। স্থির হয়ে গেল শরীরটা। ইয়াল্লাহ, মেয়েটা অন্ধ, ফিসফিস করল রানা। ঘামে ভিজে গেছে ওর হাতের তালু। ওরা যদি একেও খুন করতে চায়, ওর কিচ্ছু করার নেই। আর যদি দুজনেই এখন মেয়েটার উপর ঝুঁকে রয়েছে, তার হাত নিয়ে কি যেন করছে ওরা। উজ্জ্বল ধাতব কিছু চকচক করে উঠল, ধরা পড়ল রানার চোখে। সম্ভবত হাইপোডার্মিক। মনে মনে প্রার্থনা করল তাই যেন হয়। সিধে হলো লোক দুজন, নিজেদের মধ্যে কি যেন আলাপ করল। তারপর একজন ঝুঁকে নিজের কাঁধে তুলে নিল মেয়েটাকে। ঘুরল ওরা, ফিরে যাচ্ছে। ফিরছে সৈকতের দিকে নয়, ঢালের দিকে। সৈকত থেকে বেরুতে হলে ওই ঢাল বেয়ে উঠে ওপারে যেতে হবে ওদেরকে। বাইনোকুলার নামিয়ে হাতের উল্টো পিঠ দিয়ে ভুরুর ঘাম মুছল রানা। অন্ধ একটা মেয়ে, কর্কশ শোনালো নিজের গলা। এরই মধ্যে ছুটতে শুরু করেছে ও। খাড়ির দিকে পিঠ, সামনে সামান্য উঁচু হয়ে উঠে গেছে পাথুরে জমিন। ছুটছে ও, জানে কি করতে হবে ওকে। চিরতরুণ মাসুদ রানা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করছে। জীবনানন্দ দাশ ও জসিমউদ্দিনের রোদনক্লিষ্ট বাংলা মায়ের এক দামাল সন্তান। বুক ভরা দেশপ্রেম আর গোটা অস্তিত্ব জুড়ে রোমাঞ্চের নেশা। তারই সংক্ষিপ্ত নাম MR9। বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের অন্যতম এজেন্ট রানা। MR9 ওর কোড নেম। দুনিয়ার যে কোনো দেশে, যে কোনো পরিবেশে নিজেকে সহজেই খাপ খাইয়ে নিতে পারে ও। ছদ্মবেশ ধারণের সমস্ত কৌশল ওর জানা। সবকটা মহাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় থাকায় যে কোনো জনগোষ্ঠীর সঙ্গে অনায়াসে এক হয়ে মিশে যেতে পারে ও। বর্তমানে BCI-এর কোনো দায়িত্ব নেই রানার কাঁধে, কারণ ছুটিতে রয়েছে ও। এবারের ছুটিতে ল্যাটিন আমেরিকায় এসেছে শুধু মুক্তো সংগ্রহ করার জন্যে। এও এক ধরনের অ্যাডভেঞ্চার। তবে শিকারের কোনো ইচ্ছে না থাকায় সঙ্গে করে রাইফেল আনেনি। আর সাধারণত ছুটিতে থাকার সময় সঙ্গে কোনো পিস্তল বা রিভলভার রাখে না ও। এই মুহূর্তে অস্ত্র বলতে শুধু ছুরি রয়েছে ওর কাছে। সাগরের তলায় নামার সময় দরকার হতে পারে বলে সঙ্গে রেখেছে। ছুরিগুলো দীর্ঘদিনের পুরানো, বহুকাল ধরে ব্যবহার করছে। ছুটছে রানা, ঠান্ডা মাথার ভেতর কাজ চলছে। সম্ভাবনার কথা বিবেচনা করছে ও। রণকৌশল ঠিক করে রাখছে। খুনি দুজন নিশ্চয়ই কোনো বোট থেকে এসেছে। বোটটা নির্ঘাত বড় আকৃতিরই হবে, সেজন্যে কোম্পানিতে ঢুকতে পারেনি সেটা। পাহাড়ি ঢালটা পায়ে হেঁটে পেরিয়ে এসেছে ওরা। সেই পথেই ফিরে যাচ্ছে অজ্ঞান মেয়েটিকে নিয়ে। ওদের বোটটা দেখতে চায় রানা। আরও জরুরি ব্যাপার হলো পাহাড়ি ঢালের মাথায় ওদের আগে পৌঁছতে হবে ওকে। ছোটার গতি ক্রমশ বাড়ছে ওর। গাছপালা ঢাকা ঢালের মাথায় উঠে এলো। লোক দুজনকে এখনও দেখতে পাচ্ছে না। ঝোপের ভিতর গা ঢাকা দিয়ে এগুচ্ছে। কিনারার কাছে পৌঁছতেই বোটটা দেখতে পেল রানা। তীর থেকে 200 গজ দূরে নোঙর ফেলেছে। 40 ফুট লম্বা, 2 ইঞ্জিনের একটা ইয়ট। সেলুন ও ফ্রাই ব্রিজ উঁচু মঞ্চের ওপর। বোটের নিচে পানিতে নীল ও সাদা ডোরাকাটা শার্ট পরা একটা লোককে দেখা গেল। বড় একটা ডিঙ্গি নৌকোয় দাঁড়িয়ে রয়েছে সে। ডিঙ্গিটা বোটের গায়ের কাছে ঢেউয়ের তালে তালে দুলছে। দেখে মনে হলো তীরে আসার প্রস্তুতি নিচ্ছে সে। ডান দিকে চট করে একবার তাকিয়ে দেখে নিল রানা খুনি দুজন ফিরছে কিনা। ঘন একটা ঝোপের ভিতর বসে পড়ল। আবার বাইনোকুলার তুলল চোখে। ইয়টের ফোরডেকে 3 জন লোক দাঁড়িয়ে রয়েছে।
একজনের কাপড় চোপড় ডিঙ্গিতে দাঁড়ানো লোকটার মতো দাঁড়িয়ে আছে গ্যাংওয়েতে। বাকি দুজনের দিকে ফোকাস ফেলল রানা। বিস্ময়ের একটা ধাক্কা খেল সঙ্গে সঙ্গে। দুজনের একজন রোগা, মুখটা সরু। হাঁটার সময় প্রতিটি পদক্ষেপের সঙ্গে তার শরীর সামান্য ঝাঁকি খাচ্ছে। ঘন ঘন হাত ও মাথা নাড়ার মধ্যে ভারসুলভ একটা ভঙ্গি আছে। তাকে রানা চেনে। তবে ওর মনোযোগ কেড়ে নিল দ্বিতীয় লোকটা, যে শান্তভাবে দাঁড়িয়ে আছে, যেন একটা মূর্তি। এক দৃষ্টে তাকিয়ে আছে তীরের দিকে। মুখের রং প্রায় ধূসর, কান দুটো অসম্ভব খাড়া। এতটা দূর থেকে চোখের সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে না। তবে না দেখেও ওগুলোর বর্ণনা দিতে পারবে রানা। চোখের সাদা অংশটুকু কালচে হয়ে গেছে, তার উপর লাল সরু দাগ পড়েছে অনেকগুলো। 2 বছর আগে লোকটার চুল ছিল রেশমের মতো ঝলমলে ও কালো, এখন সব সাদা হয়ে গেছে। তার চুলের এই অপ্রত্যাশিত পরিবর্তনের জন্যে দায়ী রানা ও সোহানা। কোনো লোকের কাছ থেকে চুরি যাওয়া $20 লাখ হিরে কেড়ে নাও, তারপর তাকে 3 দিন ধরে ধাওয়া করো, বাজি ধরে বলা যায় তার চুল সাদা হয়ে যাবে। বিশেষ করে লোকটা যদি পেনি ফিদার হয়, যার জীবনে ব্যর্থতা বলে কিছু নেই। পেনি ফিদার ও ব্রুনেল। চোখে বাইনোকুলার তোলার পর 5 সেকেন্ড পেরিয়েছে। ওটা নামিয়ে ধীরে ধীরে সতর্কতার সঙ্গে পিছু হটতে শুরু করলো ও, যতক্ষণ না জমিনের একটা ভাঁজের আড়ালে পড়ে গেল ইয়টটা। এখন ও জানে খুনটা কার নির্দেশে হয়েছে। একটা মেয়েকে খুন, আরেকটাকে অপহরণ। এর মধ্যে আরও বড় কিছু আছে। কি হতে পারে সেটা নিয়ে পরে মাথা ঘামানো যাবে। আপাতত ওর কর্তব্য পরিষ্কার। ওদের হাত থেকে উদ্ধার করতে হবে অন্ধ মেয়েটাকে। উত্তর দিকে এগুলো রানা। সরু একটা পথ ঢালের ঠোঁটের দিকে এগিয়ে গেছে, যেদিক দিয়ে উঠে আসবে খুনি দুজন। ডাল বা নিরেট কোনো আড়াল নেই এদিকে। লোকগুলো ঢালের ঠিক যেখানটায় উঠে আসবে বলে ধারণা করল ও, তার 20 গজ সামনে একটা গাছ রয়েছে। ইতিমধ্যে অনেক নিচে নেমে এসেছে সূর্য। পথের উপর লম্বা ছায়া পড়েছে গাছটার। খাপ থেকে ছুরি বের করে গাছের দিকে ফিরে দাঁড়ালো রানা। অপেক্ষা করছে। রানার অপেক্ষার মধ্যে কোনো অস্থিরতা নেই। ওর মন খালি হয়ে আছে, স্থির হয়ে আছে শরীরটার মতোই। নিষ্পলক চোখের নড়া বাদে প্রাণের আর কোনো লক্ষণ নেই। ওই গাছ, মাটি বা আশপাশের বাতাসের সঙ্গে কোনো পার্থক্য নেই ওর। প্রকৃতি ও পরিবেশের সঙ্গে এক হয়ে মিশে গেছে। এই হলো নিনজুৎসুর একটা কৌশল, পুরোপুরি চোখের সামনে থেকেও প্রতিপক্ষের দৃষ্টিতে ধরা না পড়া। বলা হয় আগের দিনে নিনজায় সুদক্ষ গুরুরা নাকি কারু চোখে ধরা না পড়ে ভিড়ের ভিতর দিয়ে হেঁটে যেতে পারতেন। ঢালের মাথায় উঠে 10 গজ না এগুনো পর্যন্ত খুনিরা যদি ওকে দেখতে না পায় তাতেই সন্তুষ্ট রানা। লড়ার জন্যে দাঁড়িয়ে আছে ও, কিন্তু লক্ষ্য রাখবে লোক দুজন যাতে গুলি করতে না পারে। গুলি হলে ইয়োর থেকে শুনতে পাওয়া যাবে। তাহলে ঢালের মাথায় প্রথমে একজনকে দেখা গেল, যে লোকটা মেয়েটাকে ধরে রেখেছিল। সামান্য হাঁপাচ্ছে সে, ঘামে ভিজে গেছে মুখ। সাদা শার্ট ও কালো স্ল্যাক্স পরা অপর লোকটা কয়েক পা পিছনে রয়েছে। এই লোকটা আকারে বড়, কাঁধে অজ্ঞান মেয়েটা পড়ে থাকায় সামান্য ঝুঁকে আছে সামনের দিকে। দাঁড়িয়ে পড়ল সে, বলল, আমাকে একটু বিশ্রাম দাও বব। গলাটা বেসুরো, কর্কশই বলা যায়। ঠান্ডা, প্রায় নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে রানা। একজনের কাঁধ থেকে আরেকজনের কাঁধে চলে গেল মেয়েটা। দুজনেই জর্জ লরেন্স হোলস্টার পরে আছে, স্প্রিং ক্লিপ সহ। প্রতিটি হোলস্টারে একটা করে .38 স্পেশাল বডিগার্ড, 5 শট হ্যামারলেস রিভলভার। এবার সামনে থাকলো বড় আকৃতির লোকটা। বালিবহুল জমিনের উপরে ক্লান্ত ভারী পা ফেলে হাঁটছে সে। দুবার রানাকে ছুঁয়ে গেল তার দৃষ্টি, কিন্তু দেখতে পেল না। রানার কাছ থেকে 8 কদম দূরে যখন হঠাৎ বোধোদয় ঘটল তার, চমকে দাঁড়িয়ে পড়ল। হাতটা উঠে গেল শোল্ডার হোলস্টারে।
রানার ছুরি ধরা হাতের কবজি ঝাঁকি খেল। ভারী ছুরিটার পিছু ধাওয়া করল ও। ছুরির 11 ইঞ্চি লম্বা ফলা নাভির ঠিক 6 ইঞ্চি উপরে ঢুকল। উপর দিকে মুখ করে থাকায় বিঁধে গেল হৃৎপিণ্ডে। হোলস্টারের স্প্রিং ক্লিপ থেকে রিভলভারটা বের করে এনেছে লোকটা। এই সময় মারা গেল সে। সৈকতে খুন হওয়া মেয়েটার চেয়ে অনেক তাড়াতাড়ি। লোকটা পড়ে যাচ্ছে। লাফ দিয়ে বাধাটা টপকালো রানা। দ্বিতীয় লোকটার দৃষ্টিতে ভোজবাজির মতো উদয় হলো ও। বাদামি ও অর্ধনগ্ন একটা প্রাণী। চোখ দুটো চকচকে কালো। রানাকে মানুষ হিসেবে চিনতে পারলেও বিশ্বাস করতে পারল না। বিস্ময়ের মাত্রা এতই প্রবল। দীর্ঘ একটা বাহু লম্বা হলো। লোহার চিমটের মতো রানার বুড়ো আঙ্গুল ও তর্জনী চেপে ধরল তার ওপরের ঠোঁট, নাকের ঠিক নিচে। সামনের দিকে ঝাঁকি দিতেই ব্যথায় কাতর একটা চিৎকার বেরিয়ে এলো লোকটার গলা থেকে। মাটিতে মুখ থুবড়ে উপুর হয়ে পড়ল লোকটা। তার গায়ের উপর পড়ল মেয়েটা। মুখ থুবড়ে পড়ল বলেই রিভলভারের বাট ধরা তার হাতটা নিজের শরীরের নিচে চাপা পড়ে গেল। লোকটার মাথায় তেল চকচকে চুল মুঠো করে ধরল রানা। কপালটা দ্বিতীয়বার সজোরে ঠুকে দিল মাটিতে। অপর হাত দিয়ে তার গা থেকে ঠেলে সরিয়ে দিল মেয়েটাকে। পর মুহূর্তে ঝট করে উঁচু করল মাথা। একই সঙ্গে হাতের কিনারা দিয়ে কোপ মারল লোকটার ঘাড়ের পিছনে। অস্পষ্ট হলেও মচ করে একটা শব্দ ঢুকল রানার কানে। সিধে হলো ও। ছুরিটা উদ্ধার করার জন্যে ফিরে এলো প্রথম লোকটার কাছে। বালিতে ঘষে ফলাটা পরিষ্কার করল ও। ঢুকিয়ে রাখলো খাপের ভিতর। মেয়েটার কাছে ফিরে এসে অনায়াসে তাকে তুলে নিল দুহাতে। ফিরতি পথ ধরে দ্রুত হাঁটা ধরল। ঢাল বেয়ে বাম দিকে নেমে যাচ্ছে। এ পথে গেলেই জারকার বোটের কাছে তাড়াতাড়ি পৌঁছানো যাবে। সুষ্ঠুভাবে কাজ করছে রানার মাথা। সম্ভাবনাগুলো বিবেচনা করছে। কম করেও 20 মিনিট পর সঙ্গীদের ফিরতে দেরি হচ্ছে দেখে উদ্বিগ্ন হয়ে উঠবে পেনিফিদার। কী ঘটছে দেখার জন্যে তীরে কাউকে পাঠাবে সে। আরও 15 মিনিট পর আশপাশের পানিতে একটা বোট খুঁজতে বেরোবে তার ইয়ট। কোনো বোট দেখলেই সেটাকে চ্যালেঞ্জ করবে ওরা, সার্চ করবে। যার কার বোট মান্দাত আমলের। এই সময়ের ভিতর সেটায় চড়ে পালানো সম্ভব নয়। একমাত্র সমাধান হতে পারে গুহা। সাগর থেকে সরাসরি ওটার ভিতর ঢুকে পড়তে পারে ওরা। দ্বীপের উত্তর প্রান্তে ওটা। একটা বাঁকা বাহু আড়াল করে রেখেছে। শুধু আশেপাশের দ্বীপবাসীরা চেনে, বাইরের কারো জানার কথা নয়। প্রবেশ মুখটা যথেষ্ট চওড়া। পাল নামিয়ে নিলে অনায়াসে ভিতরে ঢোকা যাবে। ওখানে ওরা ঘন্টা দুয়েক নিরাপদে লুকিয়ে থাকতে পারবে। আর সন্ধ্যের পর ওদেরকে খুঁজে পাওয়া পেনিফিদারের পক্ষে সম্ভব হবে না। ওর হাতে নেতিয়ে থাকা মেয়েটার দিকে তাকালো রানা। হালকা শরীর, সম্ভবত 110 পাউন্ড হবে। সরু হাড়ের উপর ভরাট মাংস। হাতগুলো যথেষ্ট লম্বা। কাছ থেকে দেখায় বয়স সামান্য বাড়ল, 20 কি 21 হবে। মুখে কোনো তিল বা দাগ নেই। নারী সুলভ বৈশিষ্ট্যগুলো যে কোনো মেয়ের মনে ঈর্ষার উদ্রেক করবে। চেহারাটা সুন্দর, সন্দেহ নেই। তবে যতটা না সুন্দর তার চেয়ে বেশি মিষ্টি ও সরল। রানার মনে হলো অসহায় একটা শিশুকে ধরে আছে ও। অদ্ভুত একটা অনুভূতি হলো ওর। লোভ নয়, গোপন কোনো আকাঙ্ক্ষা নয়, রোমাঞ্চ বা পুলকও নয়। মেয়েটা যেন ওর ভিতর কোথাও একটা ছিপি খুলে দিয়েছে। বৃষ্টির মতো ঝরে পড়ছে কোমল স্নেহ। যা ঘটার ঘটে গেছে, কিন্তু মেয়েটা জানে না। জ্ঞান ফিরলে, অন্ধ চোখের পাতা খুললে রানার মুখে শুনতে হবে তাকে তার বান্ধবী বেঁচে নেই। 1 ঘন্টা পেরিয়ে গেছে। বালিময় পথের উপর যেখানে একটা পাম গাছ দাঁড়িয়ে আছে, 2জন লোককে দেখা গেল। একটা লাশের পাশ থেকে সিধে হয়ে দাঁড়ালো ব্রুনেল ম্যাকার্থি। ভিজা হাতটা শার্টের কিনারায় মুছল। ববকে মারা হয়েছে ঘাড়ের হাড় ভেঙে, বলল সে। সরে এসে দ্বিতীয় লাশটার পাশে বসল। ট্রাউজারের পকেটে হাত গলিয়ে দাঁড়িয়ে আছে টমাস পেনিফিদার। চেহারা দেখে মনে হতে পারে সাংঘাতিক একঘেয়েমিতে ভুগছে সে। মারা হয়েছে ঘাড় মটকে, বিড়বিড় করল।
জুতোর ডগা দিয়ে খোঁচা দিল দ্বিতীয় লাশটার পাঁজরে। আর এটাকে মারা হয়েছে ছুরি দিয়ে? হ্যাঁ, বোঝাই তো যাচ্ছে বস। কী ধরনের ছুরি? বড় কোনো ছুরি। ক্ষতটার দিকে ভুরু কুচকে তাকালো ব্রুনেল। এত বড় গর্ত পেন্সিল দিয়ে সম্ভব নয়। নিজের চারপাশে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সে। হাড় সর্বস্ব মুখে সরু হয়ে উঠল চোখ দুটো। আমার ধারণা ছুরিটা ছোড়া হয়েছিল। অচেনা কাউকে কাছাকাছি হেঁটে আসতে দিয়ে ভুল করেছে ফার্গুসন। ভুল করলে তার মাসুল তো দিতেই হবে। নিষ্প্রাণ চোখ মেলে পশ্চিম দিকে তাকালো পেনিফিদার। অস্তগামী সূর্য সাগরটাকে লাল টকটকে ইস্পাতের বিশাল একটা চাদরে পরিণত করেছে। রানা? প্রায় কোমল শোনালো তার গলা। প্রশ্নটা যেন নিজেকেই করল সে। রানা? মাসুদ রানা? ব্রুনেলের ভুরুজোড়া আরও একটু কোঁচকালো। এখানে কোত্থেকে আসবে সে? বস, আপনার কি? কথা না বলে চুপ করে দাঁড়িয়ে থাকলো পেনিফিদার। গভীর মনোযোগের সঙ্গে কী যেন ভাবছে সে। চেয়ে আছে, কিন্তু কিছু দেখছে বলে মনে হলো না। কেন? এ কথা আপনার মনে হচ্ছে কেন বস? আবার জিজ্ঞেস করল ব্রুনেল। তার ছুরি খেয়ে মারা গেছে এমন লোক আমি দেখেছি। বিড়বিড় করছে পেনিফিদার, যেন নিজের সঙ্গে কথা বলছে। কিন্তু বস, আপনার মতো আমিও জানি রানা ছোট ছুরি ব্যবহার করে, বলল ব্রুনেল। এটার তুলনায় সেগুলো আলপিন। রানা? দৃঢ় কণ্ঠে বলল পেনিফিদার। এখন আর ক্ষীণ সন্দেহটুকুও নেই। কেন বা কিভাবে তা বলতে পারবো না। দৃষ্টিতে প্রাণ ফিরে এলো। তবে রানা যে এখানে ছিল এতে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু? কোনো কিন্তু নেই। এরকম যে ঘটবে আমি জানতাম। তোমাকে বলিনি তাকে আমি অনুভব করতে পারি? গত বছর আমি আমস্টারডামে ছিলাম। মনে হলো আশপাশে কোথাও আছে সে। কি মনে পড়ে? তোমাকে বললাম ও কথাটা। আর তার 2 ঘন্টা পরই তাকে আমরা দেখতে পেলাম। রেল স্টেশন থেকে মেয়েটার হাত ধরে বেরিয়ে আসছে। সেবার আমার কাছে অস্ত্র ছিল না, তাই লাগতে চেষ্টা করিনি। আরও 2 বার আমার অনুভূতি সাবধান করে দিয়েছে আমাকে। 2 বারই জরুরি কাজে ছিলাম, পিছু নিতে পারিনি। কিন্তু আমি জানি ওর নিয়তি ওকে আমার কাছে নিয়ে আসবে। এবারই বোধহয় শেষবার। অর্থাৎ এবার আমার প্রতিশোধ নেবার পালা। কিন্তু একা শুধু রানা নয় বস, ওর বান্ধবীও আপনার অনেক ক্ষতি করেছিল, মনে করিয়ে দিল ব্রুনেল। রানা ও সোহানা প্রসঙ্গে আলোচনা করা বসের একটা বাতিকে পরিণত হয়েছে, জানে সে। বসের জীবনে ওরা দুজন একটা অভিশাপ। 2 বছর আগে $20 লাখ দামের মুখের গ্রাস কেড়ে নিয়েছিল ওরা। বসের এই বাতিকটা নিয়ে ব্রুনেল খানিকটা চিন্তিতও বটে। 2 বছর আগে সেই দিনটির পর থেকে বসের মধ্যে কিসের যেন একটা অভাব লক্ষ্য করছে সে। প্রচণ্ড শারীরিক ও মানসিক শক্তি, বুদ্ধিমত্তা ও ঠান্ডা মাথায় হিসাব কষার গুণ অটুটি আছে। তবে পরিপূর্ণ আত্মবিশ্বাসে সামান্য হলেও ঘাটতি দেখা দিয়েছে। ব্রুনেল অনেক বছর ধরে পেনিফিদারের সঙ্গে আছে। তার ধারণা বস একা মাসুদ রানার সঙ্গে এখন আর পেরে উঠবেন না। গত 1 ঘন্টায় যা ঘটেছে সেজন্যে মনে মনে খুশি হলো ব্রুনেল। এই দ্বীপে এমন কেউ আছে যার সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা তাদের নেই। আমাদের এই ক্ষতি দৈত্যটা পছন্দ করবে না বস। আসলে ঠিক উল্টোটা বোঝাতে চাইল সে। সে হাসবে। আক্রোশে হিসহিস করে উঠল পেনিফিদার। দৈত্যটা হাসবে, কোনো সন্দেহ নেই, জানে ব্রুনেল। মনে মনে স্বস্তি বোধ করল সে। পেনিফিদারের পরাজয় উপভোগ করবে দৈত্য। দলের পরাজয় তার কাছে তেমন গুরুত্ব পাবে না। হাসবে সে। মেয়েটাকে আটক করার দায়িত্ব নিজের হাতে তুলে নেবে। তবে পেনিফিদার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এ কথা এখনও বলা যায় না। সে কি লন্ডনে বস? জানতে চাইল ব্রুনেল। তাই তো থাকার কথা। ডক্টর জিমসনকে সরাতে হবে না? ও হ্যাঁ, শ্রদ্ধেয় ডক্টর জিমসনকে ইহলোক থেকে ছুটি দিতে হবে, বলে হাসল ব্রুনেল। যাক, অন্তত কয়েকটা দিন দৈত্যটা আমাদেরকে বিরক্ত করতে পারবে না।
আর মেয়েটাকে যে বা যারাই কেড়ে নিয়ে যাক, এখনও খুব বেশি দূরে যেতে পারেনি। কপালে হাত রেখে সাগরের দিকে তাকালো সে। একজোড়া জেলে নৌকা ধীর গতিতে দক্ষিণ দিকে যাচ্ছে। মাথা ঝাঁকালো পেনিফিদার। সন্ধ্যের আগ পর্যন্ত খুঁজব আমরা, তারপর ফিরে যাব পানামায়। ভাড়াটে যত লোক পাওয়া যায় সবাইকে ডাকবে তুমি। রেডিওতে এখনই খবর পাঠাও শহরে। এয়ারপোর্ট ও হাইওয়েতে পাহারা বসাও। শহর আর বন্দরগুলোয় স্থানীয় লোকদের কাজে লাগাও। সবাইকে জানিয়ে দাও কীরকম দেখতে সে। সে মাসুদ রানা? বস, ব্যাপারটা স্রেফ আপনার অনুমান। চোখ নামিয়ে লাশটার দিকে তাকালো পেনিফিদার। চেহারায় কোনো ভাব ফুটে উঠল না। সজোরে লাথি মারল লাশের গায়ে। তারপর ঘুরে দাঁড়ালো সে। হ্যাঁ, অনুমানই, কিন্তু ওর ব্যাপারে আমার অনুমান কখনো মিথ্যে হয় না। অধ্যায় 2। আকস্মিক দ্রুতগতিতে পরপর কয়েকবার পরস্পরকে আঘাত করল লম্বা ফলা দুটো। না, না, না! মাথা নেড়ে চিৎকার করে পিছিয়ে এলেন প্রফেসর মালটেজি নিগুয়েটা। তীক্ষ্ণাগ্র অস্থি নিচু করে ছাদের অ্যাসফল্ট মেঝের দিকে তাক করলেন। আপনাকে আগেও আমি বলেছি সিনোরিনা, আক্রমণটা নিচের দিকে হলে তলোয়ারটাকে ঢেকে ফেলার চেষ্টা করবেন না, বিশেষ করে আপনার প্রতিপক্ষ যদি দক্ষ ফেন্সার হন। 60 দাগে বা তার উপরে আক্রমণ হলে অবশ্যই ঠেকাবেন। 25 বা তার নিচের রেখায় হামলা করা হলেও প্রতিপক্ষের ফলাকে ঠেকানো কঠিন, কিন্তু আরও নিচে হলে যদি ঠেকাবার চেষ্টা করেন সেটা হবে স্রেফ নির্বুদ্ধিতা। রেগে গিয়ে কখনো ফ্রেঞ্চ কখনো স্প্যানিশ ভাষায় ক্ষোভ প্রকাশ করছেন ভদ্রলোক। কিন্তু কাজ তো হলো, মাস্কের পিছন থেকে মৃদু কণ্ঠে বলল সোহানা। ঠেকিয়ে তো দিলাম। ঠেকিয়ে দিলেন? ঠেকিয়ে দিলেন? ফেন্সিং মাস্টারের গলা চড়ল আরও। এক ঝটকায় মুখের মাস্ক সরিয়ে ফেললেন তিনি। আমি আপনাকে এখানে শেখাতে এসেছি, তাই নয় কি? আপনার সঙ্গে ডুয়েল লড়তে এসেছি কি সিনোরিনা? তরবারি চালানোর শিল্প শিখতে চান আপনি? ঠিক। ট্যাকটিক্স, ম্যানিপুলেশন, স্টাইল, আর্ট এসবই আপনাকে শেখাতে হবে। কাজেই শিখতে হলে সঠিক পদ্ধতিতে শিখতে হবে আপনাকে সিনোরিনা। দুঃখিত, ম্লান গলায় বলল সোহানা। ভুলে গিয়েছিলাম। কটমট করে তাকালেন প্রফেসর মালটেজি নিগুয়েডা। টেনে নামালেন মাস্কটা। নির্দেশ দিলেন, এঙ্গেজ। তরবারির ফলা দুটো এক হলো। পেন্ট হাউসের ছাদে একটা বেতের চেয়ারে বসে রয়েছেন ব্রিটিশ সিক্রেট সার্ভিস চিফ মার্ভিন লংফেলো। সাদা কাপড়ে মোড়া মূর্তি দুটোর দিকে সকৌতুকে তাকিয়ে আছেন তিনি। তার অফিস হোয়াইট হলে। সোহানার এই পেন্ট হাউস অ্যাপার্টমেন্ট তার যাবার পথেই পড়ে। সুযোগ পেলেই একবার দেখা করে যান ওর সঙ্গে। বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের অন্যতম এজেন্ট সোহানা চৌধুরীকে বয়সের কারণে তিনি যেমন স্নেহ করেন, তেমনি ওর যোগ্যতার কারণে সমীহও করেন। বিএসএস যখন অসংখ্য দুমুখো সাপের ছোবল খেয়ে ধসে পড়তে যাচ্ছিল, বিসিআই তখন অনুরোধে সাড়া দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ধার হিসেবে পাঠানো হয়েছিল প্রথমে মাসুদ রানাকে, পরে সোহানা চৌধুরীকে। এখনও ওরা দুজন বিএসএসের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছে। সেই সূত্রেই রানা ও সোহানাকে ঘনিষ্ঠভাবে জানার সুযোগ হয়েছে মার্ভিন লংফেলোর। ওদের দুজনের দ্বারা নানাভাবে উপকৃত হয়েছে বিএসএস। সেজন্যে কৃতজ্ঞতা প্রকাশে কখনো কুণ্ঠিত হন না তিনি। তবে সম্পর্কটা শুধুই অফিসিয়াল বা আনুষ্ঠানিক নয়, ব্যক্তিগতভাবে ওদের দুজনকে তিনি ভারী পছন্দ করেন। রীতিমতো সামাজিক একটা সম্পর্কও গড়ে তুলেছেন। বিরাট ধনী পিতার একমাত্র কন্যা সোহানা। ইংল্যান্ডে ওর বহু সয় সম্পত্তি আছে। রানার মতো ওরও আছে ব্রিটিশ পাসপোর্ট। বিএসএসের উপদেষ্টা হিসেবে কাজ করলেও বিসিআইয়ের দায়িত্ব পুরোপুরি পালন করতে হয় রানা ও সোহানাকে। তবে এবার রানার মতো সোহানাও ছুটিতে রয়েছে। কাজ নিয়ে রাশিয়ায় ছিল সোহানা। ছুটি পাবার পর
ওখান থেকে আশরাফ চৌধুরীকে নিয়ে চলে এসেছে ইংল্যান্ডে। আশরাফ চৌধুরী ওর মামাতো ভাই। বয়সে সোহানার চেয়ে 2-4 বছরের বড় হলেও সম্পর্কটা বন্ধুর মতো। আশরাফ চৌধুরী মস্কোয় একটা ইউনিভার্সিটিতে অঙ্কশাস্ত্র পড়ায়। শুধু যে অঙ্কেই তার আগ্রহ তা নয়, বিভিন্ন শাস্ত্রে অগাধ পাণ্ডিত্য তার। পণ্ডিত প্রবর ভিতর ডিম বলে খেপায় থাকে সোহানা। অভিযোগটা সত্যি বলেই এতদিন মুখ বুজে মেনে নিয়েছে আশরাফ চৌধুরী। কিন্তু এবার ইউনিভার্সিটি থেকে পাওনা ছুটি পেয়ে সোহানার খোঁচার জবাবে চ্যালেঞ্জ জানিয়েছে সে। বড় কোনো বিপদে ফেলে পরীক্ষা করো আমাকে, দেখা যাক সত্যি আমি ভীতু কিনা। খুশি মনেই মস্কো থেকে তাকে লন্ডনে নিয়ে এসেছে সোহানা। যদিও ছুটির মধ্যে বিপদে জড়িয়ে পড়ার কোনো ইচ্ছে ওর নেই। আর নিরীহ গোবেচারা মামাতো ভাইটিকে বিপদে ফেলার তো কোনো প্রশ্নই ওঠে না। তাকে সঙ্গে করে নিয়ে আসার পিছনে গোপন একটা ইচ্ছে আছে ওর। বছর কয়েক আগে প্রেমে বিফল হওয়ার পর মেয়েদের দিক থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিয়েছে আশরাফ। প্রতিজ্ঞা করেছে নারী জাতীয় গোটা প্রাণীকুলকে সযত্নে এড়িয়ে চলবে সে। সোহানার জেদ, তার এই ধনুর্ভঙ্গ পণ ভাঙতেই হবে। লন্ডনে ওর যত বান্ধবী আছে তাদের সবার সঙ্গে আশরাফের পরিচয় করিয়ে দিবে সে। তারপর দেখবে কিভাবে ওদের দিক থেকে মুখ ফিরিয়ে থাকতে পারে সে। ইতিমধ্যে কয়েকটা পার্টিতে তাকে নিয়েও গেছে সোহানা। ওর বান্ধবীদের সঙ্গে পরিচিত হতে আপত্তি করেনি আশরাফ। এটাকে সুলক্ষণ বলেই ধরে নিয়েছে ও। ফ্যাং, সোহানার প্রৌঢ় বাটলার, সিঁড়ি বেয়ে উঠে এলো ছাদে। তার পিছু পিছু এলো একহারা গড়নের এক বাঙালি তরুণ। মাথা ভর্তি ঝাঁকড়া চুল, চোখে ভারী ফ্রেমের চশমা, ক্ষীণ হাসি লেগে রয়েছে ঠোঁটের কোণে। কী কারণে যেন সারাক্ষণ লজ্জা পাচ্ছে। শুনলাম আপনি নাকি আমেরিকায় পালাবার কথা ভাবছেন। তরুণের সঙ্গে হ্যান্ডশেক করলেন মার্ফিং লংফেলো। ইঙ্গিতে বেতের একটা খালি চেয়ার দেখিয়ে দিলেন। আশরাফ চৌধুরীর সঙ্গে আগেই পরিচয় হয়েছে তার। আমি ছুটিতে লন্ডনে এসেছি শুনে ডিউক ইউনিভার্সিটির হেড অব দ্য স্ট্যাটিস্টিক্স একটা প্রস্তাব দিয়েছেন। ঠোঁটের লাজুক হাসিটা ছড়িয়ে পড়ল সারা মুখে। 7 দিনে 7টা লেকচার দিতে হবে। কিন্তু সোহানা মানা করায় ওদেরকে আমি বলে দিয়েছি সময় করতে পারলে আগামী বছর যাব। আজকের পর্বটি এখানেই শেষ হলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর গল্পগুলি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। সবার জন্য মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ